প্রথমেই দেখে নেব আজকের 20টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। যাদবপুরের পর বারাসাত বিশ্ববিদ্যালয় রাখি উৎসব নিয়ে টিএমসিপি এবিভিপি সংঘাত, জখম একাধিক, ভর্তি হাসপাতালে। অবৈধ বালিকার বাড়িদের থেকে ঘুষ ফাঁদ পেতে ঝাড়গ্রামে পাকড়াও পুলিশ কনস্টেবল। ভুয়ো নথিতে বিদেশে 555 কোটি টাকা পাচার, খাস কলকাতায় ভাই বোনের কীর্তি ফাঁস আয়কর অভিযানে। রাস্তা দখল করে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম, বিজেপি বিধায়ক বললেন তৃণমূল জামানার ট্রেডিশন। পুজোয় হোটেল বুক করতে গিয়ে মহাবিপদ, সাইবার চোরদের ফাঁদে লক্ষাধিক টাকা খোয়ালেন বেহালার বাসিন্দা। কেষ্টপুরে ভিআইপি রোডে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের, আহত এক, প্রতিবাদে পথ অবরোধ। পুজোর পরেই পুরো ভোট, কলকাতা হাওড়ার ইনচার্জ ঘোষণা করল বিজেপি। কারা পেলেন কোন দায়িত্ব, দেখুন তালিকা। কলকাতায় আজ মেঘলা আকাশ, বৃষ্টি চললেও নামছে না পারদ, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। অ্যাপ বাইকে বাড়ির পথে, মাঝপথেই সব শেষ, বগুইআটিতে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। নজরে মহিলা ও যুব সমাজ, মোদির জন্মদিন উপলক্ষে 1 মাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির। এসআইআরের সেরা বিএলও, এবার 7 দিনেই জনগণনার কাজ শেষ করলেন কলনার শিক্ষক। প্রযোজক পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা, নায়িকা বৌমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগালো শ্বশুরবাড়ি। গ্যারাজে উদ্ধার ত্রাণ সামগ্রী, এবার গ্রেপ্তার গোবরডাঙ্গা পুরসভার প্রাক্তন পুরপ্রধান। স্ত্রীর কামড়ে প্রেসক্রিপশন নিয়ে হুলস্থুল, এসএসকেএমএ ভবানীপুর থানায় অভিযোগ দায়ের। লোহার রড এফোর করে দিল যাত্রীদের, দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে ধাক্কা যাত্রীবাহী বাসের, তেলেঙ্গানায় মৃত্যু 6। বাংলাদেশে অবাধে ঘুরছেন আল কায়েদার নেতা, হাসিনা পুত্রের অভিযোগ শুনে চিন্তিত ভারতীয় গোয়েন্দারা, কি ছক জঙ্গিদের। ইরানের সঙ্গে ব্যবসার জের, 4 ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্প প্রশাসনের, তালিকায় 3 জন ভারতের নাগরিকও। যাদবপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয় ফটক বন্ধ ঘিরে এবিভিপি এসএফআই সংঘর্ষ, কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি, 31 আগস্টের পরেও থাকবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর লোকসভায় সচিবালয় থেকে নোটিশ গেল 20 জন এনসিপিআই সংসদের কাছে। 5ই সেপ্টেম্বরের কর্মসূচির জন্য এখনও অনুমতি চায়নি সিজেপি। ইন্ডিয়া গেট নয়, অন্যত্র সবার অনুমতি দিতে পারে দিল্লি পুলিশ। রান্নাঘরেই শৌচালয়, ফ্রিজে 20 থেকে 25 দিনের পচা মাছ, মাংস, পনির, শহরের নামি রেস্তোরাঁয় ভয়ঙ্কর অস্বাস্থ্যকর ছবি। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টানা উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এক ধরনের হিংসাত্মক পরিস্থিতি তৈরি হলো বারাসাতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হোস্টেল চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া বাদশা দেখতে দেখতে হাতাহাতি ও মারপিটের রূপ নেয়, যার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় সমগ্র হোস্টেল চত্বর। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্টেট ইউনিভার্সিটিতে বড় করে রাখি বন্ধন উৎসব পালন করার তোড়জোড় হচ্ছিল, কিন্তু টিএমসিপির অভিযোগ ওই উৎসব আয়োজনের নামে কলেজ কর্তৃপক্ষ নাকি নিরপেক্ষ না থেকে পক্ষপাতমূলকভাবে এবিভিপি সদস্যদের মদত ও সাহায্য করছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে 2 পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, কিন্তু মুহূর্তের মধ্যে সেই বাদশা হিংসার রূপ নেয় এবং শুরু হয় বেপরোয়া মারধর ও ভাঙচুর। এই সংঘর্ষের সমস্ত দায় তৃণমূল ছাত্র পরিষদের ঘাড়ে চাপিয়ে মুখ খুলছেন এবিভিপির বারাসাত নগর সম্পাদক প্রীতম পাঠক। চরম অভিযোগ তুলে তিনি বলেন, রাখি বন্ধন উৎসবের আয়োজন সংক্রান্ত আলোচনার অজুহাত দেখিয়ে আমাদের সংগঠনের সদস্য অভিষেক পাল এবং পলিটিক্যাল সায়েন্সের এমএ প্রথম বর্ষের ছাত্র অরূপ বিশ্বাসকে ডেকে নিয়ে যায় টিএমসিপির আলতাপ ও তার সঙ্গীরা। সেখানে নিয়ে গিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়, বেধড়ক মারধর করা হয় এবং ধারালো ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। প্রীতমের দাবি, এই নৃশংসতার খবর পেয়ে এবিভিপির বেশ কয়েকজন ছাত্র হোস্টেলের দিকে ছুটে গেলে 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। মারধরের ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবিভিপির সদস্য অভিষেক ও অরূপ। তাদের কপাল ও বুকে গভীর ক্ষত ও চোট লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর তড়িঘড়ি তাদের উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে মারধর করা কিংবা ব্লেড দিয়ে আক্রমণের এই সমস্ত অভিযোগ এক বাক্যে অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উল্টে তাদের পক্ষে গিয়াস আলী ও রহমত মণ্ডলের পাল্টা দাবি, এবিভিপির ছাত্ররাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে হোস্টেলের ভেতর জোর করে ঢুকে সাধারণ ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়, মারধর করে এবং হোস্টেলের আসবাবপত্র ভাঙচুর চালায়।
ওদের হামলায় আমাদের অত্যন্ত 10 থেকে 12 জন ছাত্র গুরুতর জখম হয়েছেন। নিজেদের দলীয় পরিচয় এড়িয়ে গিয়ে গিয়াস ও রহমতরা আরো বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আমরা স্রেফ সাধারণ ছাত্র। ক্যাম্পাস ও হোস্টেল চত্বরে এই সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই ঘটনার গুরুত্ব বুঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ বাহিনী। খবর পেয়ে ক্যাম্পাসে এসে পৌঁছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অধিকারিকরাও। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে দত্তপুকুর থানায় লিখিত এফআইআর দায়ের করেছে। পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নেমেছে পুলিশ। তোলাবাজি করতে গিয়ে পাকড়াও রাজ্য পুলিশের এক কনস্টেবল। মঙ্গলবার গভীর রাতে রাজ্য দুর্নীতি দমন শাখা ওই অভিযান চালিয়েছে। তখনই ওই পুলিশ কর্মীকে ধরা হয়। অভিযুক্তের সঙ্গে আরও 3 বালি কারবারিকেও পাকড়াও করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। লক্ষ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে ওই অভিযানে। রাজ্য সরকার দুর্নীতি তোলাবাজি বন্ধের করার নির্দেশ দিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের কথা বারবার বলেছেন। বিভিন্ন জায়গায় অভিযানও চলছে। তবে খোদ পুলিশ কর্মী যে এভাবে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়বে, হতবাক অধিকারিকরাও। গোপন সূত্রের খবর এসেছিল, লরি ও ট্রাক্টর চালকদের থেকে দালাল মারফত টাকা তোলেন ঝাড়গ্রাম থানার এক কনস্টেবল। ধৃতের নাম রতন প্রামাণিক। এরপরই অভিযানের নামে রাজ্য দুর্নীতির দমন শাখা। মঙ্গলবার রাতে রীতিমতো ফাঁদ পাতা হয়েছিল। গভীর রাতে অবৈধ বালি কারবারের মন্থলি টাকা লেনদেন হচ্ছিল। ওই টাকা সমেত 3 জনকে প্রথমে পাকড়াও করা হয়। ধৃতরা হলেন শান্তনু বারিক, দীপঙ্কর বারিক ও রবি বারিক। তাদের বাড়ি বাদগোড়া গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের সূত্র ধরে কনস্টেবল রতন প্রামাণিকের নাম উঠে আসে। এরপর গভীর রাতে ওই অভিযুক্ত পুলিশ কর্মীকে পাকড়াও করা হয়। প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ চলে, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। অভিযানে মোট 5,70,000 টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় আর কোনো পুলিশ কর্মী জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বালিগাড়ির মন্থলি টাকা রতন প্রামাণিকের হাতে তুলে দিতে ওই 3 জন আসবে। এই খবর দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে পৌঁছায়। এরপর ওই ফাঁদ পাতে এসিবি। নির্দিষ্ট সময়ে ওই 3 জন টাকা নিয়ে আসার সময় গাড়ি আটকান এসিবি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মোবাইল ফোনও পরীক্ষা হয়। তদন্তকারীদের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র। মোবাইলে ঝাড়গ্রাম থানা ম্যানেজার নামে একটি নম্বর সেভ করা ছিল। তদন্তকারীদের দাবি ওই নম্বরটি ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিকের। এরপর রতনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। ধৃত কনস্টেবল 2018 সাল থেকে ঝাড়গ্রাম থানায় দায়িত্বে থাকা আইসিদের দেহরক্ষী হিসেবে কাজ করছেন। বর্তমানে ঝাড়গ্রাম থানার আইসির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। ভুয়ো নথি ও সংস্থার মাধ্যমে 555 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দপ্তরে আয়কর হারা দিতেই হলো পর্দাফাশ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট 2 ভাই বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করল আয়কর দপ্তর। এক আয়কর কর্তার অভিযোগের ভিত্তিতেই পূর্ব কলকাতার ফুলবাগান থানার পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহেই আয়কর দপ্তরের আধিকারিকেরা ফুলবাগানের কাকুরগাছিতে কাদাপাড়া অঞ্চলের একটি চিত্র ফার্মে হানা দেন। তাদের কাছে খবর ছিল ওই সিএ ফার্ম বিপুল টাকা তছরূপ করে বিদেশে পাচার করেছে। ওই সিএ ফার্মটির কর্মকর্তা 2 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সম্পর্কে ভাই বোন। ওই আয়কর অভিযানের সময় আধিকারিকেরা গোটা অফিস তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেন। এর মধ্যে ছিল বেশ কিছু সংশয়পত্র, যেগুলির মাধ্যমে টাকা পাঠানো হয়েছে বিদেশে। আয়কর কর্তাদের মতে, বিদেশে টাকা পাঠানোর ব্যাপারে রিজার্ভ ব্যাংকের স্পষ্ট গাইডলাইন রয়েছে। তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে সংশয়পত্র দিতে হবে। তার আগে সিএ ফার্মকে যিনি টাকা পাঠাচ্ছেন ও যার কাছে টাকা পাঠানো হচ্ছে তাদের চুক্তি, অন্যান্য নথি, বুক অফ অ্যাকাউন্ট, যে টাকা পাঠানো হচ্ছে তার ভিত্তিতে কত টাকা কর প্রদান করতে হবে, প্রত্যেকটি বিষয় দেখতে হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে। কিন্তু ফুলবাগানের ওই সিএ ফর্মে তল্লাশি চালিয়ে আয়কর কর্তারা বেশ কিছু নথি তথা সংশয়পত্র উদ্ধার করেন, যার ভিত্তিতে বিদেশে টাকা পাঠানো হয়েছে। কিন্তু প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে যে ওই সংশয়পত্রগুলি ভুয়ো, আদৌ অস্তিত্ব নেই। এমন কয়েকটি ভুয়ো তথা সেল সংস্থার লেনদেনের ভিত্তিতেই ওই ভুয়ো সংশয়পত্রগুলি তৈরি করা হয়েছে। এই বিষয়টি সামনে আসতেই ভাই ও বোন 2 চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে আয়কর কর্তারা জেরা করেন। পুলিশের কাছে আয়করের অভিযোগ, ওই 2 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জেরায় স্বীকার করেন যে কোনো বুক অফ অ্যাকাউন্ট বা প্রেরকের নথি পরীক্ষা না করেই তারা ভুয়ো সংশয়পত্র ইস্যু করেছেন। তার ওই ভিত্তিতে 2021 সাল থেকে 2026 সালের মধ্যে 555,44,52,951 টাকা বিদেশে পাচার করা হয়েছে। আয়কর দপ্তরের দাবি, এর ফলে অর্থনৈতিক দিক থেকে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়কর কর্তাদের মতে, ওই 2 ভাই ও বোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়াও এই বিপুল টাকা পাচারের পিছনে একটি চক্র কাজ করছে। ওই চক্রের সদস্যরা অভিযুক্ত 2 চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে সরাসরি যুক্ত। তারাও বিভিন্নভাবে টাকা পাচারের সাহায্য করেছে, তাই তাদেরও সন্ধান চালানোর প্রয়োজন। এই মর্মেই এক আয়কর কর্তা ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, সম্প্রতি কড়েয়া থানায় এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে। ফুলবাগানের ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত 2 ভাই বোনকে তলব করে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাস্তার ধারে যেন সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম।
দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার রাস্তায় গুরুত্বপূর্ণ অংশ দখল করে চলেছে পুরনো গাড়ি কেনাবেচার কারবার। রাস্তার উপর সারি দিয়ে দাঁড় করিয়ে রাখা হচ্ছে একাধিক সেকেন্ড হ্যান্ড গাড়ি, প্রতিটিতেই লেখা ফর সেল। অভিযোগ, ব্যবসার কাজে সরকারি রাস্তার অংশ ব্যবহার করায় বাড়ছে জনজট, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই এই ধরনের অবৈধ পার্কিং ও রাস্তা দখলের বিরুদ্ধে অভিযানে নামল দুর্গাপুর ট্রাফিক বিভাগ। এ নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই কটাক্ষের সুরে জানিয়েছেন, তৃণমূল জামানা থেকে সরকারি জায়গা দখল এভাবে পার্কিং হচ্ছে, এবার আর চলবে না। যদি গাড়ি সরিয়ে রাস্তা দখলমুক্ত না করে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি তার। সিটি সেন্টারের কবিগুরু এলাকা থেকে ভগৎ সিং মোড় যাওয়ার ব্যস্ত রাস্তায় ডিভাইডার সংলগ্ন অংশে দীর্ঘদিন ধরেই পুরনো গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠছিল। কয়েকজন সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রেতা নিজেদের ব্যবসার কাজে রাস্তার ওই অংশ ব্যবহার করছিলেন। ফলে সরকারি রাস্তার একটি অংশ কার্যত গাড়ির শোরুমের মতো হয়ে উঠেছিল। ব্যস্ত এই রাস্তায় একসঙ্গে একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বেশ সমস্যা হচ্ছিল। পথচারী থেকে শুরু করে নিত্যযাত্রী সকলকেই জনজটের মুখে পড়তে হচ্ছিল। শুধু ব্যবসার কাজে নয়, ব্যক্তিগত কাজেও অনেকেই রাস্তার ওই অংশে গাড়ি রেখে চলে যাচ্ছিলেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এবার অভিযানে আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগ ডিভাইডার সংলগ্ন অংশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারি রাস্তার ডিভাইডার সংলগ্ন অংশ কিংবা যান চলাচলের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে যাতে আর কেউ গাড়ি পার্ক না করে, তার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। দুর্গাপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে একই ধরনের নিয়ম ভঙ্গের ঘটনা অর্থাৎ রাস্তা আটকে গাড়ি পার্ক করলে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন, অবৈধ পার্কিং এবং সরকারি জায়গা দখল করে পার্কিং করা হচ্ছে, সেই নিয়ে আমাদের অভিযান চলছে। সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেজন্য তৎপর ট্রাফিক বিভাগ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ইয়ের বক্তব্য, তৃণমূল জামানা থেকে সরকারি জায়গা দখল, সরকারি জায়গায় পার্কিং চলে এসেছে, এবার আর এসব চলবে না। আমি পরিষ্কার বলছি, যারা সরকারি জায়গা দখল করেছেন তারা দ্রুত এসব সরিয়ে দিন, না হলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। আর যদি কেউ সরকারি নিয়ম না মানে আর যদি অঘটন ঘটে তাহলে তার দায় কিন্তু সেই পুরনো গাড়ি কেনা বেচার মালিকদের নিতে হবে। শুরু পুজোয় বেড়াতে যাওয়ার জন্য হোটেল বুকিং, আর সেই সঙ্গে মাঠে নেমে পড়েছে সাইবার জালিয়াতিরাও। সামান্য অসাবধান হলেই বিপদ, কারণ অনলাইনে বুকিং করতে গিয়ে কেউ সাইবার জালিয়াতদের ফাঁদে পা দিলে খোয়া যেতে পারে তার টাকা। এরকমভাবেই নৈনিতাল যাওয়ার জন্য বুকিং করতে গিয়ে সম্প্রতি সাইবার জালিয়াতদের ফাঁদে পড়েছেন বেহালার এক বাসিন্দা। অনলাইনে নৈনিতাল হোটেল বুকিং করতে গিয়ে তার ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় 2.25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে অনলাইন জালিয়াতরা। এই ব্যাপারে তিনি বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের দাবি, জালিয়াতরা বিভিন্ন নামী হোটেলের ভুয়ো ওয়েবসাইট বানিয়ে আপলোড করে দেয়, সেখানে থাকে জালিয়াতিদের মোবাইল নম্বর। তাই পুজোর জন্য হোটেল বুকিংয়ের আগে ওয়েবসাইটগুলি যাচাই করে তবেই টাকা পাঠানোর পরামর্শ দিচ্ছে লালবাজার। একাধিকবার পুরীতে হোটেল বুকিং করার নাম করে ফাঁদ পাতে জালিয়াতরা। এবার তারা নৈনিতালের মতো জায়গার বুকিং বেছে নিচ্ছে। বেহালার বাসিন্দা পরিবার নিয়ে উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের নৈনিতাল ও আশেপাশের আরও কয়েকটি জায়গায় যাওয়ার পরিকল্পনা করেন। একটি হোটেলের ছবি ও মান দেখে তার পছন্দ হয়। নৈনিতালের লেকের ধারের ওই হোটেলের ওই ওয়েবসাইটে তিনি যোগাযোগ করেন। ওই ওয়েবসাইটে উল্লেখ করা একটি নম্বরে ফোন করেন তিনি। ওই ব্যক্তি ফোন ধরে নিজেকে হোটেলের কর্মচারী বলেই পরিচয় দেয়। সে হোটেলের গুণগান করার পর জানায়, এবার পুজোয় নৈনিতালে খুব ভিড়, এখন থেকে বুকিং না করলে হোটেলে জায়গা পাওয়া খুব মুশকিল। এখন হোটেলের কয়েকটি ঘরে জায়গা রয়েছে, ঘরগুলি বুকিংয়ের জন্য এখন তাকে 24,000 টাকা দিতে হবে বলে জানানো হয়। ওই ব্যক্তিকে কথার ফাঁদে ফেলে দেয় ওই সাইবার জালিয়াত। তিনি তাকে বিশ্বাস করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ওই হোটেলের কর্মীর অ্যাকাউন্টে 24,000 টাকা পাঠান। এবার তাকে বলা হয় হোটেলের কাছে নথি রাখার জন্য ক্রেডিট কার্ডের নম্বরটি পাঠাতে। তিনি অনেকটা বাধ্য হয়ে সেই নম্বরটি পাঠান। কিছুক্ষণের মধ্যেই তার মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। ওই সাইবার জালিয়াত হোটেলের কর্মী সেজে তাকে ওই ওটিপি পাঠাতে বলে। প্রথমে ওই ব্যক্তি রাজি হননি, কিন্তু তাকে বলা হয় ওটিপি না পাঠালে হোটেল কর্তৃপক্ষ তার রুম বুক করবে না, আবার ওই 24,000 টাকাও তিনি ফেরত পাবেন না। তিনি যেন অনেকটা বাধ্য হয়ে ওটিপি জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে 1,50,888 টাকা তুলে নেওয়া হয়। ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইলের সূত্র ধরে সাইবার জালিয়াতদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিআইপি রোডে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে কেষ্টপুর এলাকায় চরম উত্তেজনা ছড়ালো। একটি অ্যাপ মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে পিছন থেকে আসা এক লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন 65 বছর বয়সী এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বাইক চালক। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ব্যারিকেড ও গার্ডরেল ফেলে দিয়ে পথ অবরোধ শুরু করেন তারা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম রাজা রাঠি।
তার বাড়ি নারায়ণতলা এলাকায়। মঙ্গলবার রাতে 10:30 নাগাদ বড়বাজার এলাকা থেকে অ্যাপ মোটরসাইকেলে চেপে উল্টোডাঙ্গা থেকে বিমানবন্দরগামী ফ্ল্যাঙ্ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় কেষ্টপুরের কাছে রাস্তায় থাকা একটি গার্ডরেলকে ওভারটেক বা পাশ কাটাতে গিয়ে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি তাদের বাইকটিতে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান রাজা রাঠি। গুরুতর আহত অ্যাপ বাইক চালক শিবেশ ঝাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর চাউর হতেই এলাকায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ভিআইপি রোডের এই অংশে প্রায় প্রতিদিনই এমন দুর্ঘটনা ঘটে চলেছে। রাস্তার উপর অপরিকল্পিতভাবে বসানো ব্যারিকেড ও গার্ড রেলের জন্যই বারবার এই বিপর্যয় ঘটেছে বলে দাবি তুলে সোচ্চার হন তারা। উত্তেজিত জনতা পুলিশ প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করে সব গার্ডরেল ফেলে দিয়ে পথ অবরোধ করেন। খবর পেয়ে বাগুইয়াটি থানার পুলিশ বাহিনী পৌঁছালে তাদের সাথে স্থানীয়দের বাচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ইটবৃষ্টি শুরু হয়। শেষমেশ বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণে ভিআইপি রোডে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। লরিটির গতিবেগ কত ছিল এবং চালকের কোনো গাফিলতি ছিল কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের ঘণ্টা বাজতে চলেছে। আগাম তাই পুরভোট নিয়ে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। দফায় দফায় চলছে সাংগঠনিক বৈঠক। মঙ্গলবারে গুরুত্বপূর্ণ বৈঠকে এবার কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভার ইনচার্জ ঘোষণা করা হলো। কলকাতা পুরসভার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হলো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম। অন্যদিকে হাওড়ায় ঘোষণা করা হলো প্রবীণ বিজেপি নেতা রাহুল সিনহার নাম। শুধু ইনচার্জ নয়, একই সঙ্গে পুরভোটের আগে কো ইনচার্জ ও কনভেনর এর নামও চূড়ান্ত করল রাজ্য বিজেপি। কলকাতা পুরসভার ইনচার্জ হলেন সুকান্ত মজুমদার, কলকাতা পুরসভার কো ইনচার্জ হলেন রাজু বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার আহ্বায়ক তাপস রায়, কলকাতা পুরসভার যুগ্ম আহ্বায়ক রিতেশ তিওয়ারি, হাওড়া পুরসভার ইনচার্জ হলেন রাহুল সিনহা, আর হাওড়া পুরসভার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন বালির বিধায়ক সঞ্জয় কুমার সিং। এদিন কলকাতা পুরভোটকে পাখির চোখ রেখেই বিশেষ কমিটি গঠন করল ভারতীয় জনতা পার্টি। শীর্ষে রয়েছেন তাপস রায়। গেরুয়া শিবিরের সূত্রের খবর, আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনকে মাথায় রেখে বিশেষ কমিটি গঠন করেছে বিজেপি। কমিটির শীর্ষে রয়েছে তাপস রায়। এছাড়াও সদস্য হিসেবে রয়েছে সজল ঘোষ, রিতেশ তিওয়ারি, স্বপন দাশগুপ্ত সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কার্যকর্তা। কলকাতার পৌর এলাকাকে যারা হাতের তালুর মতো চেনেন, মূলত তাদেরই এই কমিটিতে রাখা হয়েছে। ভোট প্রচার কিভাবে হবে, মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে এই কমিটি। অন্যদিকে কলকাতা পুরসভাতে সীমানা নির্ধারণ বিষয়ক সর্বদল বৈঠক ছিল আজ মঙ্গলবার। জাভেদ খান, বৈশ্যানর চট্টোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম ছাড়াও পুর কমিশনার স্মিতা পাণ্ডের উপস্থিতিতে চলে বৈঠক। বিজেপি সহ কংগ্রেসের তরফে ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, বামেদের তরফে ছিলেন কৌস্তব চট্টোপাধ্যায়রা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি দূরত্ব বাড়িয়ে চলায় সরাসরি বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা না থাকলেও তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রভাব কিছুটা কমলেও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার আগাম সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের পুরোটাই দক্ষিণবঙ্গের আকাশ বৃষ্টির অনুকূলে থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি এমনকি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে। বুধবার উত্তরের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 28শে আগস্ট শুক্রবার থেকে উত্তরের ওপরের 5টি জেলা জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের পুনরায় ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। সপ্তাহের বাকি দিনগুলিতেও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির দুর্যোগ দেখা যেতে পারে। এদিকে সাম্প্রতিক তাপমাত্রার পরিসংখ্যানে দেখা গেছে, গত মঙ্গলবার কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকভাবে চেয়ে 0.07 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে 27.02 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকভাবে তুলনায় 0.06 ডিগ্রির বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 76%-এর মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের পাশাপাশি একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েই যাচ্ছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে জানানো হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।